অন্ধকার রাত, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছে একটা অচেনা জাহাজ। আমাদের রাডারে ধরা পড়ার আগেই ২৭,০০০ ফুট উপর থেকে একজোড়া চোখ সব দেখে ফেলেছে। কোনো পাইলট নেই, কোনো বিকট শব্দ নেই, কোনো জীবনের ঝুঁকি নেই। ঢাকার কন্ট্রোল রুমে বসে থাকা একজন তরুণ অফিসার শুধু একটা বাটনে চাপ দিলেন, বাংলাদেশের জলসীমা থেকে জাহাজটি ফিরে যেতে বাধ্য হলো। আজ থেকে ১০ বছর আগেও এটা ছিল সায়েন্স ফিকশন, আজ এটাই বাস্তব। আর এই বাস্তবতার আরেক নাম বাইরাক্তার TB2। একবিংশ শতাব্দীর শুরুতে যখন আমরা যুদ্ধের কথা ভাবতাম, আমাদের চোখে ভাসত আকাশভেদী ফাইটার জেটের গর্জন, মাটি কাঁপানো সাজোয়া বহর আর হাজার হাজার সৈন্যের পদচারণা। সেই যুদ্ধ ছিল ভয়ঙ্কর রকমের দৃশ্যমান, অত্যন্ত ব্যয়বহুল এবং চরম ঝুঁকির। একটা যুদ্ধ বিমান ওড়ানোর খরচে অনেক দেশের GDP টালমাটাল হয়ে যেত। কিন্তু আজ যুদ্ধের ব্যাকরণটাই সম্পূর্ণ বদলে গেছে। আজ যুদ্ধ মানে আর গায়ের জোর নয়, যুদ্ধ মানে বুদ্ধিমত্তা, তথ্য আর নিখুঁত প্রযুক্তি। আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তুরস্কের তৈরি একটি ড্রোন, বাইরাক্তার TB2। পৃথিবীর দেশে দেশে এই ড্রোন ছড়িয়ে দিয়েছে তুরস্ক। প্রশ্ন হলো, তুরস্কের এই ড্রোন ডিপ্লোমেসি কি কেবল অস্ত্র বিক্রির সাধারণ গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার গভীর নীলনকশা? ইস্তাম্বুলের বাইকার কারখানায় যখন এই ড্রোনগুলোর ইঞ্জিন গর্জে ওঠে, তখন শুধু তুরস্কের নয়, তুরস্কের সাথে যুক্ত প্রতিটি দেশের ভাগ্যের সমীকরণও বদলে যায়। এই গল্পের কেন্দ্রে আছেন দুজন মানুষ। একজন ওজদেমির বাইরাক্তার, যাকে বলা হয় তুরস্কের ড্রোন শিল্পের জনক, বিশ্ববিখ্যাত বাইকার কোম্পানির প্রতিষ্ঠাতা। আরেকজন তার ছেলে সেলচুক বাইরাক্তার। ২০০৭ সালে তুরস্কের প্রথম জাতীয় ড্রোনটা তিনিই বানান। তুরস্কের তরুণ প্রজন্মের কাছে তিনি এখন এক আইকন। প্রেসিডেন্ট এরদোয়ানের জামাতা হওয়ার কারণে অনেকে তাকে তুরস্কের ভবিষ্যৎ নেতা হিসেবেও দেখেন। কেউ কেউ তো একবিংশ শতাব্দীর কামাল আতাতুর্কও বলেন তাকে। কিন্তু তার আসল পরিচয় রাজনীতিতে নয়, তিনি একজন ইঞ্জিনিয়ার, বাইকারের প্রধান নির্বাহী। আর এই ইঞ্জিনিয়ারের বানানো একটা যন্ত্রই পৃথিবীর অন্তত ৫টা দেশের ইতিহাস পাল্টে দিয়েছে। আমরা ছোটবেলা থেকে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান আর্মেনিয়া বিরোধের কথা শুনেছি। যে বিরোধের কোনো মীমাংসা হচ্ছিল না, তার মীমাংসা হলো ২০২১ সালে, যখন আজারবাইজানে আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ ফিরিয়ে আনল। তখন সামনের সারিতে ছিল বাইরাক্তার। আর্মেনিয়ার বহু বছরের গর্ব S-300 এয়ার ডিফেন্স সিস্টেমকে যেভাবে বাইরাক্তার ধুলোয় মিশিয়ে দিয়েছিল, তার সামরিক একাডেমির পাঠ্য বইয়ে নতুন অধ্যায় যোগ করেছে। সেই কৃতিত্বের জন্য আজারবাইজান সেলচুক বাইরাক্তারকে তাদের সর্বোচ্চ সামরিক খেতাব দিয়েছে। শুধু কারাবাখ নয়, ইউক্রেনের আকাশে যখন রাশিয়ার বিশাল বহর, তখন বাইরাক্তারের কারণেই ইউক্রেন এখনো লড়ে যাচ্ছে। ইউক্রেন সরকার তাই তাকে দিয়েছে অর্ডার অব মেরিট খেতাব। এর আগে সিরিয়া আর লিবিয়ার গৃহযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার পেছনেও ছিল এই ড্রোন। তুরস্কের এই শ্রেষ্ঠত্বের পেছনে আছে প্রযুক্তি আর ইতিহাসের এক সম্মিলিত প্রয়াস। বাইরাক্তার কোনো সাধারণ ড্রোন নয়, এটা একটা মডুলার সিস্টেম। যুদ্ধের ভয়াবহ পরিবেশে, যেখানে বড় বড় যুদ্ধ বিমান মাসের পর মাস হ্যাঙ্গারে পড়ে থাকে রক্ষণাবেক্ষণের জন্য, সেখানে বাইরাক্তারকে যে কোনো সাধারণ মেরামত কারখানায় কয়েক ঘন্টার মধ্যেই সারিয়ে ফেলা যায়, আর দিনের পর দিন আকাশে উড়ে বেড়ায়। তুরস্ক একটা জিনিস খুব ভালো বুঝেছিল, প্রথাগত যুদ্ধ বিমানে আমেরিকা বা রাশিয়ার সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়। তাই তারা একটা ব্লু ওশান তৈরি করল। তারা বাজারে আনলো লো কস্ট হাই ইম্প্যাক্ট যুদ্ধের মূল মন্ত্র। সিরিয়া যুদ্ধে যখন তুর্কি ড্রোন আসাদ বাহিনীর সাঁজোয়া বহর ধ্বংস করছিল, তখনই পৃথিবী প্রথমবার দেখল কত কম খরচে কত বেশি ক্ষতি করা সম্ভব। তুরস্কের বিনিয়োগটা তাই কেবল সামরিক ছিল না, ছিল অর্থনৈতিক এবং কূটনৈতিক। তুর্কি ড্রোন এখন তুরস্কের কূটনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজারবাইজান থেকে ইউক্রেন, ইথিওপিয়া থেকে নাইজেরিয়া, অনেক দেশ এই ড্রোনের গ্রাহক। এই দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট কমিয়ে সক্ষমতা বাড়িয়েছে বহুগুণ, আর তুরস্ক হয়ে উঠেছে তাদের অপরিহার্য পার্টনার। তুরস্ক এখন শুধু অস্ত্র সরবরাহকারী নয়, তাদের সামরিক নীতিরও অংশীদার। কারণ এই ড্রোনগুলো শুধু বোমা ফেলে না,
এগুলো আকাশে ভাসমান সেন্সর হিসেবে কাজ করে, রিয়েল টাইম ডেটা পাঠায়, শত্রুর অবস্থান চিহ্নিত করে। আপনি শুধু যুদ্ধ করছেন না, আপনি তথ্য যুদ্ধও লড়ছেন। বাংলাদেশ সামরিক দিক থেকে সবসময়ই চীন, রাশিয়া বা ইউরোপের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু গত কয়েক বছরে সেই সমীকরণে নতুন নাম যোগ হয়েছে তুরস্ক। ঢাকা ও আঙ্কারার সম্পর্ক এখন আর শুধু কোনো বেচাকেনার মধ্যে নেই, এটি কৌশলগত অংশীদারিত্বের দিকে যাচ্ছে। 2022 সালের জুলাই মাসে তুরস্কের সঙ্গে ড্রোন কেনার চুক্তি করে বাংলাদেশ। আলোচনা শুরু হয়, বাংলাদেশ শুধু ড্রোন কিনবেই না, ভবিষ্যতে এখানে ড্রোন তৈরিও হতে পারে। বাংলাদেশের জন্য এটা গেম চেঞ্জার। $1,000 কোটি মিগ বা মিরেজ কেনার চেয়ে তুরস্কের ড্রোন আমাদের বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ আর বঙ্গোপসাগরের উপর নজরদারি রাখার জন্য অত্যন্ত কার্যকর। 2022 সালে কারখানার কথা আলোচনায় এলেও তা এখনো বাস্তব হয়নি। তবে সম্প্রতি আবারও খবর এসেছে, বাইকার বাংলাদেশে কারখানা তৈরির সম্ভাব্যতা যাচাই করছে। এটা শুধু একটা কারখানা নয়, এটা দক্ষিণ এশিয়ায় তুরস্কের সামরিক প্রভাবের একটা বড় কেন্দ্র হতে পারে। শুধু বাইরাক্তার নয়, নৌবাহিনীর আধুনিকায়ন, সাঁজোয়া যান এবং সাইবার যুদ্ধের প্রযুক্তিতেও তুরস্ক বাংলাদেশকে সহায়তা করছে। তবে চ্যালেঞ্জও আছে। ড্রোন দামে সস্তা হলেও এর মেইনটেনেন্স, ট্রেনিং এবং এর উপযোগী পুরো সামরিক ব্যবস্থা গড়ে তোলা দীর্ঘমেয়াদে বিশাল বাজেটের প্রশ্ন নিয়ে আসবে। এখানেই গল্পটা জটিল হয়ে যায়। ভূরাজনীতি কখনো সরল রেখায় চলে না, এটি একটি গোলক ধাঁধা। প্রশ্ন ওঠে, এই সম্পর্ক কি কেবলই প্রতিরক্ষা স্বার্থের, নাকি এর সাথে রাজনৈতিক আদর্শও জড়িত? বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী বা সমমনা দলগুলোর সাথে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির যে ঐতিহাসিক ও আদর্শিক যোগসূত্র নিয়ে আলোচনা হয়, তা বারবার সামনে আসে। অনেকে প্রশ্ন করেন, এই সামরিক সম্পর্ক কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকেও প্রভাবিত করবে? অনেকে আবার ভিন্নভাবে দেখেন। তারা বলেন, জামায়াতের সাথে সম্পর্কের চেয়ে এটা অনেক বেশি ব্যবসায়িক স্বার্থের হিসাব। সেলচুক বাইরাক্তার পরিবার মূলত অস্ত্র ব্যবসায়ী, তাই রাজনীতির চেয়ে অস্ত্র বিক্রিতেই তার আগ্রহ বেশি। এরদোয়ানের তুরস্ক একদিকে ন্যাটো সদস্য, আমেরিকার সাথে যৌথ উদ্যোগে আছে, ন্যাটো মিশনের অংশ হিসেবে আমেরিকান পরমাণু অস্ত্র মোতায়েনের জায়গাও দিয়েছে। আবার মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা আর দক্ষিণ এশিয়ায় নতুন শক্তি কেন্দ্র হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। হিসাবটা তাই যতটা সহজ ভাবছি, ততটা সহজ নাও হতে পারে। বাংলাদেশে যখন বিএনপি জামায়াত সরকার ছিল, তখন কিন্তু তুরস্কের সঙ্গে এই চুক্তি হয়নি, বরং শেখ হাসিনার সরকারের আমলেই ড্রোন কেনার চুক্তিটা হয়েছে। অর্থাৎ আদর্শের চেয়ে অস্ত্র বিক্রির স্বার্থটাই এখানে বড় হয়ে উঠেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা ড্রোন নিয়ে নয়, প্রশ্নটা আকাশ নিয়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বদ্বীপের মানুষকে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয়েছে। কখনো পাকিস্তানি বোমারু বিমান, কখনো ঘূর্ণিঝড়ের কালো মেঘ, কখনো বড় প্রতিবেশীর চোখ রাঙানি। আমরা সব সময় আকাশের নিচে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষ ছিলাম। আজ প্রথমবারের মতো আমাদের সামনে একটা সুযোগ এসেছে সেই আকাশটাকেই নিজেদের ঢাল বানানো। 2022 সালের যে চুক্তিটা সই হয়েছিল, সেটা শুধু যন্ত্র কেনার চুক্তি ছিল না, সেটা ছিল একটা বার্তা। বাংলাদেশ আর শুধু ক্রেতা হয়ে থাকতে চায় না, সে নির্মাতা হতে চায়। হ্যাঁ, পথটা সহজ নয়। অবস্থানগত কারণে ভারত, চীন, মিয়ানমার আর বঙ্গোপসাগরে মার্কিন স্বার্থ, এই চতুর্মুখী টানাপোড়েনের মাঝে একটা ভুল পা ফেললেই পিছলে পড়ার আশঙ্কা আছে। তুরস্ক আমাদের ভাই বলছে, আমেরিকা বন্ধু বলছে, চীন পার্টনার বলছে। দিন শেষে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো ভাই নয়, সবাই তার নিজের স্বার্থ খোঁজে। তাই বাইরাক্তার আমাদের আকাশে উড়বে, এটা গর্বের। কিন্তু তার চেয়েও জরুরি হলো সেই ড্রোনের রিমোটটা কোন আদর্শের হাতে থাকবে, আর আকাশের সিদ্ধান্তটা আমরা নিজেরা নিতে পারবো কিনা। বুঝতে পারছি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন দিন আসছে। আকাশ এখন আর কারো একার নয়। প্রশ্ন হলো, এই নতুন আকাশে আমরা কি শুধু দাবার বোর্ডের একটা গুটি হয়েই থাকবো, নাকি নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রক হব?